আমার নাম সুস্মিতা। বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়িতে আসি তখন খুব আশ্চর্য হয়েছিলাম এই বাড়ির লোকেদের ব্যবহার দেখে। বিয়ে হতে আমার কদিন বা হয়েছিল, তার মাঝে বাড়ির লোকের এত নোংরা চেহারা আমার সামনে এসেছিল। তা দেখে আমি অবাক হয়েছিলাম। সেদিন রাতের বেলা হঠাৎ করে আমার ঘুম ভাঙে এবং জল তৃষ্ণা পায়। ঘরে তখন জল ছিল না। তখন আমি জলের বোতলটা নিয়ে নিজের রুম থেকে বাইরে যাই। তারপর রান্নাঘর থেকে একটা জলের বোতল নিয়ে যখন নিজের ঘরের দিকে যাচ্ছিলাম, তখন আমার বড় জার ঘর থেকে একটা আলাদা রকম শব্দ শুনতে পায়। শব্দটা এমনই ছিল যে কেউ আন্দাজ করতে পারত যে তারা ঘরের ভিতর কি করছে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে সেদিন তো আমার ভাসুর ঘরের মধ্যে ছিল না। তাহলে আমার বড় জার ঘরে কে ছিল? ওটা দেখার জন্য জলের বোতলটা হাতে নিয়েই সাহস করে বড় জার ঘরের দিকে আমি এগিয়ে যাই। বড় জার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় হাত দিতেই দেখি দরজাটা ভেতর থেকে লক করা নেই। তখন একটুখানি ফাঁক করে ভিতরের দৃশ্য দেখে আমার তো পুরো শরীর শিওরে ওঠে। মনে হচ্ছিল যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি দেখি বড় জা একসঙ্গে দুটো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করছিল। একদিকে আমার দেওর আর একদিকে আমার শ্বশুর। দুজন মিলে একসঙ্গে আমার বড় জার সঙ্গে মত্ত ছিল। বড় জা ও আমার দেওর ও শ্বশুরের সঙ্গে খুশিতে মেতেছিল। তাদের তিনজনকে ওই অবস্থায় দেখে আমি লজ্জায় তাড়াতাড়ি নিজের রুমের ভিতরে ঢুকে দরজাটা লক করে দিই। তখন শীতকাল থাকার সত্ত্বেও আমার গা থেকে ঘাম ঝরে যাচ্ছিল। তারপর আমি তাড়াতাড়ি করে জল খেতে লাগি। জল খাওয়ার পরে নিজেকে শান্ত করি এবং ভাবি যে আমার বড় জা এত চরিত্রহীন কি করে হতে পারে। সে আমার ভাসুরকে ঠকাচ্ছিল। ভাসুরের অনুপস্থিতিতে এইরকম নোংরা কাজ করছিল। ওদিকে আমার শাশুড়ি অসুস্থ থাকার জন্য নিজের রুম থেকে বের হতো না। উনি তো কারো সঙ্গে কথা বলতেন না। তার মানে আমার শাশুড়ি অসুস্থ থাকায় আমার শ্বশুর এই সুযোগের সৎ ব্যবহার করছিল। শ্বশুর বৌমার সম্পর্ককে নষ্ট করে রেখে দিয়েছিল। শুধু তাই নয়, দেওর ও বৌদির যে একটা পবিত্র সম্পর্ক থাকে সেটাকেও নষ্ট করে দিয়েছে এই তিনজন মিলে। আমি তো স্বপ্নেও ভাবিনি এইরকম পরিবারে আমার বিয়ে হবে। আমার স্বামীরা 3 ভাই। আমার স্বামী এই বাড়ির মেজ ছেলে। আমার স্বামীর নাম কনক, ভাসুরের নাম মিনাল ও দেওরের নাম দেবু। আমি তখন বসে বসে ভাবতে থাকি এই কথাগুলো আমি কাকে বলবো। আমি যা নিজের চোখে দেখে ফেলেছি। ভেবেছিলাম আমার স্বামীকে এসব কথা বলে দিব, কিন্তু স্বামী যেহেতু বাড়িতে ছিল না, সে কয়েক দিনের জন্য বাইরে গেছিল। আবার ভাবলাম এই কথাগুলো আমার স্বামী কেন বিশ্বাস করবে। আমার তো এই বাড়িতে আসতে কয়েক দিনই হয়েছিল। সে নিজের বাবা ও ভাইজের ব্যাপারে এই কথাগুলো শুনে নিশ্চয়ই বিশ্বাস করবে না। তাই ভাবলাম আমাকে প্রমাণ দেখাতে হবে, তবে আমার স্বামী বিশ্বাস করবে। কারণ কোনো ছেলে তার বাবা ও ভাইজের ব্যাপারে এরকম নোংরা কথা বরদাস্ত করবে না। আসলে আমি একদিন আমার বাবা মায়ের সঙ্গে এক বিয়েতে যাই, আর সেখানেই আমার শ্বশুর আমাকে দেখে তার মেজ ছেলের জন্য আমাকে পছন্দ করেছিল। এবং আমার বাবা ও আমার শ্বশুরেদের ব্যাপারে আগেই শুনেছিল যে তারা নাকি অনেক পয়সাওয়ালা। বাবা বড়লোক দেখে আমার বিয়েটা কনকের সঙ্গে দিয়ে দেয়। আমার বিয়ের পর আমার ছোট দেওরেরও বিয়ে হয়। আসলে আমার শ্বশুর আগেই আমার বাবাকে বলেছিল যে তার 2 ছেলের বিয়ে একই দিনে করবে, তাহলে বারবার বিয়ের অনুষ্ঠান করতে হবে না এবং একসঙ্গে এই দুটো বউ বাড়িতে আসবে। এতে আমার বাবার কোনো আপত্তি ছিল না। তাই সেদিন আমি ও আমার ছোট জা আমরা একসঙ্গে গৃহপ্রবেশ করেছিলাম। সেদিন রাতে ওই দৃশ্যটা দেখার পরে সকালবেলা উঠে যখন রান্নাঘরে যায়, তখন দেখি আমার বড় জা একা হাতে সকালের নাস্তা তৈরি করতে লেগেছে এবং সবার জন্য প্লেট রেডি করছে। আমার তো সেদিন বড় জাকে দেখে এত বেশি রাগ হচ্ছিল, মনে হচ্ছিল তার গালে 2 চড় বসিয়ে দিই। বড় জার তো লজ্জাশরম একবারেই ছিল না, কারণ সে রাতের বেলা ওই রকম নোংরা কাজ করে। দিনের বেলা সবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিল। আমাকে রান্না করে দেখে বড় জা বলে,
আরে তুমি এখানে কি করছো? তুমি টেবিলে গিয়ে বসো। আমি তোমাদের সবার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। আমি তখন মনে মনে ভাবি, রাতের বেলা এত নোংরা কাজ করছে, আর দিনের বেলা সবার সামনে সাধু সাজছে। আমি তখন বলি, তুমি একা হাতে করবে কেন? আমিও তোমার সাথে কাজ করব, দাও। তখনই বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সবার জন্য জুস রেডি করো। আমি তখন বড় যাকে বলি, প্রীতি কোথায় আছে? আমি প্রীতিকে ডেকে নিয়ে আসি। বড় যা তখন বলে, আরে না না, ওকে ডাকতে হবে না, ও ঘরে আরাম করছে, ওকে আরাম করতে দাও, ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে, তখন ওকে ডেকে আনবে। আমার ছোট যার নাম মানে বাড়ির ছোট বউয়ের নাম প্রীতি। সে তো নিজের রুম থেকে খুব একটা বেশি বের হতো না। আমি তো বুঝতে পারছিলাম না যে আমার বড় যা আমাদের সঙ্গে এত ভালো ব্যবহার করত, আবার রাতের বেলা চরিত্রহীন হয়ে দেওর ও শ্বশুরের সঙ্গে নোংরা কাজ করত। এইগুলো কি? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার বড় যা একজন ভালো মানুষ, না চরিত্রহীন মহিলা। চরিত্রহীন মহিলা তো অবশ্যই ছিল, কিন্তু ভালো হওয়ার নাটক কেন করছিল? এটা তো আমি বুঝতে পারছিলাম না। না, সত্যিই আমার বড় যা একজন ভালো মানুষ ছিল। সে হয়তো বাধ্য হয়ে আমার শ্বশুর ও দেওরের সঙ্গে রাতের বেলা সম্পর্ক করত। এসব কথা আমি মনে মনে ভাবছিলাম, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে আমার শ্বশুর ও দেওর যা বলত, আমার বড় যা সব কিছু মেনে নিত। ওদিকে টেবিলে যখন সবাই একসঙ্গে খাবার খেতে লাগি, তখন আমার শ্বশুর ও দেওরকে দেখে আমার এত বেশি রাগ হচ্ছিল। মনে হচ্ছিল আমার বরকে এক্ষুনি ফোন করে বলে দিই যে তোমার ভাই ও তোমার বাবা বড় যার সঙ্গে অবৈধ সম্পর্ক করে। আমার তো শ্বশুরের দিকে তাকাতে ও ঘেন্না লাগছিল। উনি সুর হয়ে এই কাজটা কিভাবে করতে পেরেছিলেন? কালকে রাতের ওই দৃশ্যটা যেন আমার মাথা থেকে কোনোমতেই বের হচ্ছিল না। বাড়িতে কনক না থাকায় আমি খুব একা ফিল করছিলাম, এবং ভাবছিলাম যে কবে কনক বাড়ি ফিরবে এবং কতক্ষণে আমি তাকে মনের কথাগুলো বলতে পারব। সেদিন রাতের বেলা আবার আমি যখন ওই একই টাইমে নিজের ঘর থেকে ডাইনিং রুমে যাই, তখন দেখি আগের দিনের মতন আবার বড় যার ঘর থেকে অন্যরকম আওয়াজ আসছে। না পেরে আমি আবার আস্তে আস্তে পা টিপে বড় যার ঘরের দিকে যায়। সেদিনও বড় যার ঘরের দরজা খোলাই ছিল। দরজাটা একটু ফাঁক করতেই দেখি আগের দিনের মতোই আমার শ্বশুর, দেওর ও বড় যা একসঙ্গে সম্পর্ক করছিল। ওটা দেখে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ আমি বুঝতে পেরেছিলাম এটা তাদের রোজকার ডিউটি। আমি ভয়ে তাড়াতাড়ি নিজের ঘরের দিকেই যাচ্ছিলাম এবং ভাবছিলাম যে আমার দেওরের ব্যাপারে কি আমার ছোট যা জানে না। ঠিক সেই সময় আমার ছোট যার ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। আমি বুঝতে পারি তার মানে আমার ছোট যা জেগেছিল, এবং সে জানত যে তার বর তার কাছে নেই। সে যদি সবকিছু জেনে শুনে চুপচাপ থাকে, তাহলে তো সেও একজন চরিত্রহীন মহিলা। তাকে জিজ্ঞেস করা উচিত ছিল, বা খোঁজ নেওয়া উচিত ছিল যে তার বর এত রাতে তাকে ছেড়ে কোথায় যায়। এসব আমি মনে মনে ভাবছিলাম। তখন মনে হল যে ছোট যার ঘরে গিয়ে দেখে আসি। তার ঘরের দিকে যেতেই দেখি ঘরের দরজা খোলা আছে। আমি ভাবলাম হঠাৎ করে গেলে আমার ছোট যা হয়তো ভয় পেয়ে যাবে বা চমকে যাবে, তাই আমি আস্তে করে দরজাটা খুলতেই সামনের দৃশ্য দেখে আমার মাথা পুরো ঘুরে ওঠে। কারণ আমার ভাসুর আমার ছোট যার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করছিল, এবং আমার ছোট যা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। ও অনেক কান্নাকাটি করছিল। আমি তো ওখান থেকে মুখে হাত দিয়ে তাড়াতাড়ি নিজের ঘরে এসে ভেতর থেকে দরজাটাকে লক করে বিছানার উপর উঠে বসি এবং ভাবতে থাকি যে এই বাড়িতে আমার সঙ্গে ও কখন কি হবে তা বলা মুশকিল। এবং আমি আমার বরকে খুব মিস করছিলাম, আর ভাবছিলাম আমার বর নিশ্চয়ই এসব কিছু জানে না, যে তাদের বাড়িতে কি হচ্ছে। জানলে তাদের হয়তো বাড়ি থেকে বের করে দিবে। আমার বর না থাকায় তারা এইভাবে একে অপরের সঙ্গে
নোংরা কাজ করছিল। ওদিকে আমার শাশুড়ি তো অচল হয়ে নিজের ঘরেই পড়ে থাকত। বাকি ছিলাম আমি। আমি কোনো দিনই অন্যায় কাজ দেখতে পছন্দ করতাম না। আমার বড় জানা হয় নিজের ইচ্ছে থেকে এসব নোংরামি করছিল, কিন্তু আমার ছোট যা নিজের ইচ্ছা থেকে এসব কাজ করেনি। কারণ তাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার ভাসুর তাকে জোর জবরদস্তি করছে। আমাদের বাড়িতে এসব নোংরামি দেখে আমি বুদ্ধি বের করছিলাম যে কিভাবে এখান থেকে বেরিয়ে এদের সত্যি কথা পুলিশকে জানানো যায় যে আমাদের বাড়িতে এরা কত নোংরা কাজ করে। আমি তো রাস্তা দেখছিলাম যে কখন আমার বর আসবে এবং কখন এদের বাড়ির ব্যাপারে সবকিছু সত্যি কথা বলবো। বাড়ির এরকম নোংরা পরিস্থিতি দেখে আমাকে রাতের বেলা ভয়ে ঘুম আসত না। আমাদের এই বাড়িতে কারো কাছে মোবাইল ছিল না। মোবাইল থাকলে আমি বাড়িতে ফোন করে সব সত্যি কথা বলে দিতাম। তারপরের দিন সকালবেলা আমি আমার ছোট জার ঘরে গিয়েছিলাম এবং তাকে আমি ডাইরেক্ট বলেছিলাম, তোমার সঙ্গে কাল রাতে যা হয়েছে আমি সবকিছু দেখে নিয়েছি। তখন প্রীতি কাঁদতে কাঁদতে আমার কাছে আসে আর বলে, দিদি, এই বাড়ির লোক খুবই নোংরা, এরা কিছু মানে না। কাল রাতে ভাসুর আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করেছে। আমি যখন বরকে বলেছিলাম তার নামে থানায় গিয়ে FIR করব, তখন সে বলেছিল, যেমন চলছে ওইরকম চলুক, বেশি বাড়াবাড়ি করলে জ্যান্ত কবরে পুঁতে দিব। আমি যখন প্রথম জানতে পেরেছিলাম যে আমার বর তার বড় জার সঙ্গে রাতের বেলা সম্পর্ক করে, তখন আমি দেবুকে বলেছিলাম যে তুমি আমাকে কেন ঠকিয়েছ? তুমি আমার সঙ্গে এটা ভালো করনি। আমি সবাইকে তোমাদের বাড়ির ব্যাপারে সত্যি কথা বলে দিব। তখন সে আমার উপরে মারধর শুরু করে। আমি তো প্রথমে এগুলো কিছুই জানতে পারিনি। কাল রাতে আমি সব সত্যি কথা জানতে পেরেছি। কারণ এতদিন ধরে দেবু আমাকে দুধের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে ঘুম পাড়িয়ে রাখত। দিদি, আমি এখানে থাকতে চাই না, আমি বাড়ি যেতে চাই। এই রকম ফ্যামিলিতে আমি থাকতে পারবো না। আমি ভাবতেও পারিনি আমার এরকম একটা বাড়িতে বিয়ে হবে। তার কান্না দেখে আমিও কেঁদে ফেলি। তার মাথায় হাত বুলিয়ে বলি, তুমি একদম চিন্তা করবে না, তোমার দাদারা আসার পরে তাকে আমি সব কথা বলে দিব। তারপর আমরা এর কোনো উপায় বের করব। তখন আমি প্রীতিকে বলেছিলাম, এই জন্যই আমার শ্বশুর বিয়ের পরে এই গ্রামের ফার্ম হাউসে আমাদের সবাইকে নিয়ে এসেছে, যার আশেপাশে একটাও বাড়ি নেই। এবং এই জন্যই আমার শ্বশুর আমাদেরকে মোবাইল দেয়নি। এগুলো সব আমার শ্বশুরের প্ল্যান। প্রীতি তখন বলে, আমি আর পারছি না দিদি। প্রীতি একদম ঠিক বলেছেন। প্রীতি বলে, দিদি, আমি প্রথমে এগুলো বুঝতে পারিনি। প্রীতি তখন আমাকে জিজ্ঞেস করে, আপনার সঙ্গে ও কি এরকম হয়েছে? আমি তখন প্রীতিকে বলি, আমার সঙ্গে এখনো এরকম কিছু হয়নি। কারণ কনক হয়তো এইসবে জড়িত নেই। সে নিশ্চয়ই এগুলোর কথা জানে না, যার জন্য বাড়ির লোক আমাকে কেউ কিছু করেনি। আর আমি অন্যায় সহ্য করে থাকতে পারব না। এদের নোংরা চেহারা আমি সবাইকে দেখাব এবং এর উচিত শাস্তিও এদেরকে দিব। পরের দিন সকালবেলা আমার বর বাইরে থেকে বাড়ি ফিরে আসে। সে কাজের জন্য বাইরে গেছিল। বাড়ি আসার পরে আমি তাকে তার বাবা ও তার দাদার ব্যাপারে এবং তার ভাইয়ের ব্যাপারে সব সত্যি কথা বলে দিয়েছিলাম। আমি জানতাম সে বিশ্বাস করবে না, তাই আমি তাকে প্রীতির কাছেও নিয়ে গেছিলাম এবং প্রীতিকে সব সত্যি কথা বলতে বলেছিলাম। প্রীতি ও তখন কাঁদতে কাঁদতে কনককে সব সত্যি কথা বলেছিল। সবকিছু শোনার পরে আমার বর এত বেশি রেগেছিল যে আমার ও প্রীতির হাত ধরে আমাদেরকে ডাইনিং রুমে নিয়ে যায় এবং অনেক জোরে চিৎকার করে বাড়ির সদস্যদের ডাকে। চিৎকার শুনে ভয়ে সবাই নিজের ঘর থেকে বেরিয়ে আসে। তখন আমার বর বলে, তোমাদের ব্যাপারে সব কথা আমি জেনে গেছি। আমার বউ ও প্রীতি সব সত্যি কথা বলে দিয়েছে। তোমাদের সাহস কি করে হলো এত নোংরা কাজ করার? ঠিক সেই সময় আমার দেওর এসে আমার বরের পা ধরে আর বলে, দাদা, অনেক বড় ভুল হয়ে গেছে। আমার বর তখন তার ভাইকে বলে যে,
তোরা কিভাবে কাজ করেছিস যে? প্রিয়াঙ্কা সবকিছু জানতে পেরেছে এবং সে পুলিশে তোদের নামে এফআইআর করার কথা বলেছে। প্রিয়াঙ্কা যদি তোদের নামে এফআইআর করতে চলে যেত তাহলে কি হতো ভেবে দেখেছিস? আমি সঠিক সময়ে বাড়ি চলে এসেছি। আমার বরের মুখ থেকে একথাগুলো শুনে আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমি তো ভেবেছিলাম কনক এইসবে জড়িত নেই, কিন্তু তার কথা শুনে বুঝতে পারি এইসবের মেন গুরু হচ্ছে কনক। প্রীতি তখন বলে, দাদা আপনি কি বলছেন? আপনিও কি এদের সঙ্গে যুক্ত আছেন? তখন তারা তিন ভাই ও আমার সুর শয়তানি হাসি হাসাতে শুরু করে। ওদিকে আমার বড় যা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। তাহলে কি আমার বড় যা এই সব সহ্য করছিল? তাদের এই শয়তানি হাসি সহ্য করতে না পেরে আমি বলি, তোরা শয়তান, তোরা মানুষ না, তোরা জানোয়ার, যার জন্য মেয়েদেরকে পায়ের নিচে রাখিস। আমি তোদের পুলিশে দেব। এসব কথা শুনে আমার বর আমার দিকে এগিয়ে এসে আমার গালে চড় মারার জন্য হাত উঠায়। তখনই আমি বরের হাত ধরে নেই। আমি যখন তার হাত ধরে নিই তখন সবাই মিলে আমাকে মারার জন্য এগিয়ে আসে। ঠিক সেই সময় আমার বড় যা আমাকে ধরে নেয় এবং আমাকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয় আর সবাইকে বলে, প্রিয়াঙ্কা ও প্রীতি এই বাড়িতে নতুন এসেছে, ওরা কিছু জানে না। আমি ওদের দুজনকে ভালোভাবে বুঝিয়ে দেব। আজ ওদেরকে ছেড়ে দাও, আমি সবকিছু বুঝিয়ে দেব। এ কথা বলে আমার বর যা আমাকে ও প্রীতিকে একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজাটাকে লক করে দেয়। আমি তখন চোখের জল মুছতে মুছতে বড় যাকে জিজ্ঞেস করি, এই বাড়িতে এসব কি হচ্ছে? আপনি আমাকে সব সত্যি কথা বলেন। বড় যা তখন বলে, তোমাদের মতো আমিও চোখে অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে বসে যে এসেছিলাম। তারপরে আমার সঙ্গে প্রথম থেকে এরকম অত্যাচার শুরু হয়। আমি যেহেতু একদম গরিব ঘরের মেয়ে ছিলাম, খেতে পড়তে পেতাম না, এরকম অবস্থা ছিল আমার বাড়িতে। কিন্তু আমি দেখতে সুন্দর ছিলাম, তাই আমার শ্বশুর নিজের বড় ছেলের জন্য আমাকে পছন্দ করেছিল। আমার বিয়ের পরে বাবা মা মারা গেছিল, আমার আর কেউ ছিল না। বাধ্য হয়ে এদের অত্যাচার সহ্য করে এই বাড়িতে থাকতে হয়েছে, কারণ এই বাড়ি ছেড়ে আমি আর কোথায় যেতাম? আমার কেউ ছিল না। প্রথমে যখন আমি এই সবের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম তখন তারা সবাই মিলে আমাকে মারধর করত। আমার অতটা সাহস ছিল না যে আমি তাদের বিরুদ্ধে গিয়ে কিছু করতাম। আমার শাশুড়িকে যখন এসব কথা বলেছিলাম তখন আমার শাশুড়িও আমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আমার শ্বশুর আমার শাশুড়িকে এখন এমন অবস্থা করে দিয়েছে যে উনি সম্পূর্ণভাবে অচল হয়ে গেছেন। উনি এখন জ্যান্ত লাশ হয়ে গেছেন। আমার শ্বশুর প্রত্যেক দিন আমার শাশুড়িকে এমন একটা ইনজেকশন দেয় যার ফলে দিন দিন আমার শাশুড়ি অচল হয়ে গেছে এবং সে এখন একটা জ্যান্ত লাশ হয়ে গেছে। আমি যখন নিজেকে এদের কাছ থেকে বাঁচাতে পারিনি তখন আমি বাধ্য হয়ে ভেবে নিয়েছিলাম যে এটাই আমার কপাল, এইভাবে একদিন আমার জীবনটা শেষ হবে। তাই বাধ্য হয়ে আজও আমি ওদের সব কথা মানি। ওদিকে আমার ছোট যা মানে প্রীতি ও তো কাঁদতেই ব্যস্ত ছিল। আমি তখন আমার বড় যাকে বলেছিলাম, এখান থেকে বেরোনোর কিছু তো উপায় আছে। বড় যা তখন বলে, এখান থেকে তুমি কি করে বেরোবে? এদের দরজায় সব সময় তালা মারা থাকে, আমাদের আশেপাশে কেউ নেই, ফাঁকা, আমাদের কাছে মোবাইল নেই, আমরা তাহলে কি করে কি করব? ঠিক সেই সময় বাইরে আমার ভাসুর দরজা ঠকঠক করে আর বলে, তোমাদের গোলমিটিং অনেক হয়েছে, এবার বাইরে বেরিয়ে এসো আর তাড়াতাড়ি দুপুরের খাবারটা রান্না করো। আমরা তিনজনেই তখন ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে চলে যায় খাবার তৈরি করতে। আমি যখন রান্নাঘরে খাবার রান্না করতে যাই তখন আমার শ্বশুর রান্নাঘরে এসে আবার শাড়ির আঁচল ধরে নোংরামি শুরু করেন। তখন আমি উনার গালে এক চড় মারি আর বলি, আপনার লজ্জা করে না বাবা হয়ে মেয়ের দিকে খারাপ নজর দিতে? আপনাদের মতো মানুষদের জন্য মেয়েরা ভয়ে থাকে। আমি একদম এসব নোংরামি সহ্য করব না। আমার শ্বশুর তখন আমার হাত ধরে ডাইনিং ঘরে নিয়ে আসে আর বলে, কনক তোর বউ অনেক বাড়াবাড়ি করছে,
ওকে শাস্তি দিতেই হবে। ও আজ আমার গায়ে হাত তুলেছে। এ কথা শুনে আমার বর তখন আমার দিকে এগিয়ে আসে এবং আমার চুলের মুঠি ধরে বলে, যা করতে বলবো তাই করবি। তোকে বিয়ে করে নিয়ে এসেছি। তোর মূল্য এখন আমার পায়ের জুতোর সমান। যার সঙ্গে ঘুমাতে বলবো তার সঙ্গেই তোকে ঘুমাতে হবে। বরের কথা শুনে আমি রাগে তার মুখে থুতু ফেলে দিই এবং বলি, ঠিক তোদের মতো ছেলেরাই আমাদের সমাজের কলঙ্ক। তখন আমার বর আমার উপরে মারধর শুরু করে। ওই সময় আমার বড় যা ও ছোট যা রান্নাঘর থেকে ছুটে আসে এবং তারা আমাকে বাঁচানোর জন্য আমার বরকে টানতে শুরু করে। ওটা দেখে তখন দেওর, ভাসুর, বর ও শ্বশুর সবাই মিলে আমাদের 3 জনের উপরে মারধর শুরু করে। তখন আমার বর বলে, এদের 3 জনকেই উচিত শিক্ষা দিতে হবে, তবে এরা লাইনে আসবে। এটা বলে আমাদের 3 জনের হাত দড়ি দিয়ে বেঁধে দেয় এবং ওই রাতে কনকনে ঠান্ডায় ছাদের মধ্যে ছেড়ে দেয় এবং ছাদের দরজাটাকে ভেতর থেকে লক করে দেয়। দরজার ওপার থেকে আমার দেওর তখন বলে, এই ঠান্ডার মধ্যে থাকলে তোদের সব বুদ্ধি বেরিয়ে যাবে এবং তোরা লাইনে চলে আসবি। এবার থাক এই ঠান্ডার মধ্যে। ওটা বলে তারা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আমাদের গা থেকে সোয়েটার, চাদর সবকিছু কেড়ে নিয়েছিল। আমরা শুধু শাড়ি পরেছিলাম এবং ঠান্ডায় অনেক বেশি কাঁপছিলাম। আমার ছোট যা তো এত বেশি কাঁপছিল যে সে কথাও বলতে পারছিল না। তখন আমরা ছাদের এক কোণায় গিয়ে দেওয়ালে ঢেসা দিয়ে বসে থাকি এবং আমার চোখ দিয়ে জল বেরোতে থাকে আর ভাবি, শ্বশুর বাড়িতে কি স্বপ্ন নিয়ে এসেছিলাম আর কি হয়ে গেল আমার সাথে। ভোর 5টার সময় আমার ভাসুর এসে আমাদের 3 জনকে নিচে নিয়ে যায় আর বলে, বেশি বাড়াবাড়ি করলে এই রকমই শাস্তি পেতে হবে। তাই যা বলবো চুপচাপ সেগুলো মেনে নিলে তোমাদের জন্যই ভালো, নইলে এরকমই শাস্তি পেতে হবে। আমাদের 3 জনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমাদের 3 জনকেই জ্বর, সর্দি এবং ঠান্ডা লেগে একাকার অবস্থা হয়। তারপর ওষুধ খেয়ে যেমন তেমন করে শরীরটাকে একটু ঠিক করি। তারপর সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া করি। তখন আমার বর আমাকে বলে, আজ তোর সঙ্গে আমার দাদা, বাবা ও আমার ছোট ভাইয়ে ফুলসজ্জার রাত করবে। এটা বলে সে আমার হাত ধরে টানতে টানতে আমাকে ডাইনিং ঘরে নিয়ে আসে। ওখানে দেখি গোল করে সবাই আমাকে ঘিরে দাঁড়িয়েছে এবং আমার দিকে শয়তানি হাসি হাসছে। আমি তখন ছুটে আমার শাশুড়ির ঘরে যাই এবং উনাকে বলি, আপনি কি কিছুই বুঝতে পারেন না? আপনার বাড়িতে এত কিছু অন্যায় হচ্ছে আর আপনি চুপ করে কেন বসে আছেন? আপনার ঘরে এগুলো বাজে কাজ হচ্ছে। আপনাকে যেমন করে হোক উঠতে হবে। আপনার মেয়েদের সঙ্গে এত অন্যায় হচ্ছে। আপনাকে আমাদের রক্ষা করতে হবে। আপনি আমাদের মা। আজ যদি আপনি আমার মান সম্মান রক্ষা না করেন তাহলে ভাবব আপনি ওদের সঙ্গে মিলে আছেন। আপনার মনে যদি একটুকুও মনুষ্যত্ব বেঁচে থাকে তাহলে আজ আপনি আমাকে এই শয়তানদের হাত থেকে বাঁচাবেন। তখন আমার বর ঘরের ভিতর ঢুকে বলে, মাকে বলে কোনো লাভ নেই। মা এখন একটা জীবিত লাশ হয়ে গেছে। তখন বর আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় ডাইনিং ঘরে। আমার ছোট যা ও বড় যা ভয়ে দরজা ধরে দাঁড়িয়েছিল এবং তারাও আমার এরকম অবস্থা দেখে কান্নাকাটি করছিল। তখন আমার শ্বশুর আমার দিকে এগিয়ে আসে। আমি তখন হাত জোট করে উনাকে বলি, দয়া করে আমার সঙ্গে কোনো খারাপ কাজ করবেন না। আমি আপনার মেয়ের মতোই। তখন আমার শ্বশুর বলে, এসব বেকারের কথা আমাকে বলে কোনো লাভ নেই। তাই চুপচাপ আমি যা করতে চাইছি সেটা করতে দাও। উনি আমার দিকে এগিয়ে এসে আমার শাড়িটাকে খুলে ফেলেন এবং ওরা 4 জন মিলে আমার সঙ্গে নোংরামি শুরু করে দেয়া। আমি তখন চোখ বুজে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে আর যাই হোক না কেন আমার মান সম্মান যাতে নষ্ট না হয়, এবং আমি ভগবানের উপর এসব কিছু ছেড়ে দিয়েছিলাম। ঠিক সেই সময় আমাদের বাড়ির দরজা ভেঙে ঘরের ভিতরে পুলিশ ঢুকে পড়ে এবং আমাকে বস্ত্রহীন অবস্থায় দেখে তাড়াতাড়ি একজন মহিলা পুলিশ আমার গায়ে কাপড় দিয়ে দেয় এবং আমার বর, ভাসুর ও দেওর ও শ্বশুরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। আমার শাশুড়ি তখন ঘর থেকে বেরিয়ে আসে
এবং বলে আজ প্রিয়াঙ্কার জন্য আমি ঠিক হতে পেরেছি। আমি তখন দৌড়ে এসে শাশুড়ি মাকে জড়িয়ে ধরি। আমার ছোট জা ও বড় জা ও শাশুড়ির কাছে আসে। শাশুড়ি তখন বলে এসব দেখে দেখে আমি কোমায় চলে গেছিলাম। আমি তো জ্ঞান হারা হয়ে গেছিলাম। যেই বাড়িতে আমার চোখের সামনে আমার বর ও আমার ছেলেরা আমার বুদের সঙ্গে শারীরিক শোষণ করত। এটা দেখে একটা মায়ের মনে কি হয়ে যায় সেটা আমি জানি। আজ যখন তোমার শ্বশুর তোমার সঙ্গে খারাপ কাজ করার আগে মোবাইলটাকে বিছানায় রেখে গেছিল, তখন আমি কোনো রকম করে মোবাইলটা হাতে নিয়ে পুলিশকে ফোন করেছিলাম। এর আগে আমি এত ভালো সুযোগ কোনোদিন পাইনি। আজ আমি এত ভালো সুযোগ পেয়েছিলাম, তাই তাড়াতাড়ি পুলিশকে ফোন করে সব কিছু বলেছিলাম। ওরা সঠিক সময়ে এসে তোমার মান সম্মান রক্ষা করতে পেরেছে। তারপর আমি নিজে বাড়িতে গিয়ে সব কথা বলেছিলাম। আমার ছোট জা ও নিজের বাড়িতে গিয়ে সব কিছু বলেছিল। তারপর আমরা ওদের নামে কেস করেছিলাম এবং তাদেরকে জেল হয়েছিল। এই ঘটনাটা হওয়ার 1 বছর পরে আমার ছোট জার একটা ভালো ঘরে বিয়ে হয়েছিল। কিন্তু আমার বড় জা আমার শাশুড়িকে নিয়ে থাকত ওই ঘরে, যেহেতু আমার শাশুড়িরও কেউ ছিল না এবং আমার বড় জা ও একাই ছিল, তাই আমার শাশুড়িও বড় জা একসঙ্গে ওই ঘরে থাকত। এদিকে আমার যখন বিয়ের কথা বলে, তখন আমি বাবাকে বলেছিলাম, এবার কিন্তু ভালোভাবে দেখে শুনে আমার বিয়েটা দিও, কারণ মানুষ একবার সহ্য করতে পারে, বারবার এসব জিনিস সহ্য করার ক্ষমতা একটা মানুষের মধ্যে থাকে না। ওই ঘটনাটা হওয়ার 2 বছর পরে আমার একটা জায়গায় বিয়ে হয় এবং সেই ছেলেটা আমাকে খুব ভালোবাসত। আমি ও ছোট জা মানে প্রীতি, আমরা মাঝে মধ্যে আমার বড় জার সঙ্গেও দেখা করতে যেতাম। এখন আমরা সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ।